অর্থাৎ বৈশ্বিক উষ্ণতার প্রভাব স্পষ্টভাবেই বাংলাদেশে পড়তে শুরু করেছে। বৈশ্বিক বাংলাদেশে দেখো স্পষ্টভাবে বাংলাদেশে পড়তে শুরু করেছে কোনটা? বৈশ্বিক উষ্ণতার প্রভাব। তাহলে বৈশ্বিক উষ্ণতার প্রভাব স্পষ্টভাবে কোন দেশে পড়তে শুরু করেছে? বাংলাদেশে। তাহলে বাংলাদেশে পড়তে শুরু করেছে স্পষ্টভাবে কোনটা? বৈশ্বিক উষ্ণতা প্রভাবটা। আবার বৈশ্বিক উষ্ণতা প্রভাব স্পষ্টভাবে কোন দেশে পড়তে শুরু করেছে? বাংলাদেশে। বাংলাদেশে মিঠা পানিতে এবং এর প্রভাব কি হবে? তোমরা আগেই জেনেছো যে বৈশ্বিক উষ্ণতার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে, তো বৈশ্বিক উষ্ণতার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা সবসময় কি হয়? বেড়ে যায়। পৃথিবীর সঞ্চিত বরফ গলতে শুরু করবে। পৃথিবীর যেসব সঞ্চিত বরফ রয়েছে, জমা রয়েছে, সেসব বরফগুলো কি হবে? গলতে শুরু করবে এবং সমুদ্রের পানির কি হবে? উচ্চতা বেড়ে যাবে। এর প্রভাব বাংলাদেশে অনেক বেশি তীব্র হবে। তাহলে সমুদ্র পানির যখন প্রভাব বেড়ে যাবে তখন বাংলাদেশে অনেক তীব্র হবে, যার কারণে বঙ্গোপসাগরে পানির উচ্চতা বেড়ে আমাদের দেশে প্রায় 1/3 পানির নিচে চলে যাবে। কোন সাগরে পানির উচ্চতা বেড়ে গিয়ে আমাদের দেশের কত শতাংশ পানির নিচে চলে যাবে? 1/3, 1/3 পানির নিচে তলিয়ে যাবে। এতটাই সমস্যা। বৈশ্বিক উষ্ণতার ফলে যদি বাংলাদেশে কখনো সম্মুখীন হয় সমুদ্র নিচে চলে যায়, তার ভিতরে বাংলাদেশে 1/3 তলিয়ে যাবে, 1/3 তলিয়ে যাবে। সাগরের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে ঢোকার কারণে নদ নদী, খাল বিল আর ভূগর্ভের পানি লবণাক্ত হয়ে যাবে। সাগরের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে ঢোকার কারণে কি হবে? নদ নদীর পানি, খাল বিলের পানি, ভূগর্ভস্থ পানি লবণাক্ত হয়ে যাবে তখন, যার ফলে দেশে মিঠা পানি বলতে আর কিছুই থাকবে না। তোমরা হয়তো জানো যে সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অনেক জেলায় চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখণ্ডে আনা হয়। সাতক্ষীরা সহ বাংলাদেশের পশ্চিম অঞ্চলে অনেক জেলায়, তাহলে বাংলাদেশের কোন অঞ্চলে? দক্ষিণ পশ্চিম অঞ্চলে। কোন জেলায়? দক্ষিণ পশ্চিম অঞ্চলে। কোন জেলা সহ? সাতক্ষীরা জেলা সহ চিংড়ি চাষের জন্য নালা কাটে লবণাক্ত পানি ভূখণ্ডে আনা হয়। এ কারণে ওই সকল এলাকার ভূগর্ভের পানি সহ মিঠা পানির অন্যান্য উৎস লবণাক্ত হয়ে পড়েছে। ফলে খাওয়ার এবং অন্যান্য কাজে ব্যবহার উপযোগী পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বলতে গেলে ওই সকল এলাকার মিঠা পানি একমাত্র উৎস এখন বৃষ্টির পানি। তাহলে সাতক্ষীরা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে একমাত্র মিঠা পানির উৎস হচ্ছে কোনটা? বৃষ্টির পানি। এমনও দেখা গেছে যে প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষ সবাই মিলে একটি পুকুর বৃষ্টির পানি ধরে রাখে। এমনও করে দেখা গেছে যে 10 থেকে 15টি গ্রামের মানুষ, কয়টি গ্রামের মানুষ? 10 থেকে 15টি গ্রামের মানুষ সবাই মিলে একটি পুকুর বৃষ্টির পানি ধরে রাখে এবং সারা বছর সেই পানি ব্যবহার করে এবং সারা বছর সেই পানি কি করে? ব্যবহার করে থাকে। এক সমীক্ষায় দেখা গেছে যে পানি আনার জন্য গৃহবধূর অনেক সময় 7-8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুকুর ধরে রাখা পানি আনতে হয়। তাহলে 7 থেকে 8 কিলোমিটার পাড়ি দিয়ে পুকুরে ধরে রাখা পানি আনতে হয়। আসলে আনতে হয়। বৈশ্বিক উষ্ণতার ফলে সাগরের পানির উচ্চতা বেড়ে গেলে প্রায় পুরো বাংলাদেশে এই অবস্থা হতে পারে। তাহলে এরকম হতে পারে, আসলে হতে পারে। এই জন্য আমাদের বৈশ্বিক উষ্ণতা থেকে বাঁচার জন্য গাছপালা এবং আমাদের যা করণীয় সেগুলো মেনে চলা উচিত। চিত্র 2.05 বৈশ্বিক উষ্ণতার প্রভাবগুলো দেখো। যত পানি ছিল গলে গেছে, এখন বরফগুলো রয়েছে, কিছু পেঙ্গুইন আছে এবং যে শ্বেত ভাল্লুক আছে সাদা, সেটা। ইতিমধ্যে কয়েকটি দেশে অংশ বিশেষ যেমন মালদ্বীপ, ভারতে কিছু অংশ বৈশ্বিক উষ্ণতার ফলে সাগরের পানির উচ্চতা বেড়ে যায়, পানির নিচে ডুবে গেছে। আসলে গেছে। তাহলে ইতিমধ্যে কয়েকটি দেশ অংশ বিশেষ যেমন মালদ্বীপ এবং ভারতের কিছু অংশ, মালদ্বীপ এবং ভারতের কিছু অংশ বৈশ্বিক উষ্ণতার ফলে পৃথিবী গরম হয়ে যাওয়ার কারণে সাগরের পানি গলে গিয়ে সেটা উচ্চতা বেড়ে যায়, পানির নিচে ডুবে গেছে। তাহলে কোন কোন দেশের? মালদ্বীপ এবং ভারতের কিছু অংশ। মালদ্বীপ এবং ভারতের কিছু অংশ। ওই সকল দেশের জনসংখ্যার বড় একটি অংশ জলবায়ু শরণার্থীতে
পরিণত হয়েছে। তাহলে বড় একটি মানে ওই সকল দেশের জনসংখ্যার বড় একটি অংশ হচ্ছে কি কিসে পরিণত হয়েছে? জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাহলে বাংলাদেশে কি দেশ? নদীমাতৃক দেশ। তাহলে নদীমাতৃক দেশ বলা হয় কোনটাকে? বাংলাদেশকে। বাংলাদেশকে কি মাতৃক দেশ বলা হয়? নদীমাতৃক দেশ বলা হয়। বৈশ্বিক উষ্ণতার ফলে বৃষ্টিপাতের ধরন পাল্টে গিয়ে নদ নদী পানির প্রভাব আর গতিপথ পাল্টে যেতে পারে, যার প্রভাব হবে সুদূর প্রসারী। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিন্তু অলরেডি দেখে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। 2.7 বাংলাদেশে পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্বটুকু শোনো। পানি কিভাবে দূষিত হয় আমরা মোটামুটি সেটাও জেনেছি। পানি দূষণ প্রতিরোধ করতে হলে দূষণের কারণগুলো জেনে তার প্রতিকারের ব্যবস্থা করাটা হবে দূষণ প্রতিরোধের বড় কৌশল। পানি দূষণ প্রতিরোধ করতে হলে দূষণের কারণগুলো জেনে তার প্রতিকার ব্যবস্থা করাটা হচ্ছে দূষণের বড় একটা কৌশল। তাহলে দূষণ প্রতিরোধে বড় একটা কৌশল কি? পানি দূষণের কারণগুলো জানতে হবে। দূষণের কারণগুলো জানতে হবে। পানি দূষণ প্রতিরোধে কি কি কৌশল অবলম্বন করা যায় সেগুলো একটু দেখে নিই। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।